ক্যাশলেস সোসাইটির দিকে যাওয়া হবে, ডিজিটাল মাধ্যমে কর যাতে করের দাতাদেরকে হয়রানি না করা হয়। যখন উন্নয়নের গতি প্রাপ্ত হয় তার সাথেও কিন্তু একটা মূল্যস্ফীতি থাকে। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের পুঁজিবাজারের বড় রকমের পরিবর্তন করতে হবে। নির্বাচনকালীন সময়ে তো ভুল তথ্য অপতথ্যের একটা বড় রকমের বাজার তৈরি করা হয়েছে। বাংলাদেশের সংকট থেকে উত্তরণের একটা নতুন মডেল দরকার এবং আগামী বাজেটে সংকট থেকে উত্তরণের নতুন মডেলের প্রতিফলন আগামী বাজেটে প্রতিফলিত হবে এবং সেটা বিভিন্নভাবে হবে। প্রথম হচ্ছে যে বাংলাদেশের যে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার প্রাপ্ত হয়েছে এবং সেখানে অনেক দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। সেখানের উত্তরণের জন্য বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরই পুরো সামাজিক নিরাপত্তা জালকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করে। তারই অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড প্রবর্তন করেন এবং তার নির্দেশনা পুরো সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে ত্রুটিযুক্ত যে সামাজিক নিরাপত্তা জাল এখানে ছিল, এখানে হচ্ছে যে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তালিকাভুক্ত করা হয়েছে এবং যাদের তালিকাভুক্ত করার দরকার ছিল তাদেরকে তালিকাভুক্ত করা হয়নি এবং এইটা বিভিন্নভাবে ছড়ানো ছিটানো ছিল। সেইটাতে সেখান থেকে একটা পূর্ণ জীবন চক্র ভিত্তিক সর্বজনীন সামাজিক সুরক্ষা বলয় তৈরি করা হচ্ছে এবং এই বাজেটে থাকবে এই পূর্ণ জীবন চক্র ভিত্তিক সর্বজনীন সামাজিক সুরক্ষা বলয়, অর্থাৎ প্রসূতি, শিশু, কিশোর, যুবক, তরুণ, প্রতিবন্ধী মানুষ, বয়স্ক মানুষ, বিধবা নারী সবাইকে উপকারভোগী থেকে অধিকারভোগী অর্থাৎ নাগরিক হিসাবে বহিস্থ যে ধাক্কা আসে সেই ধাক্কা সহ্য করার অতীতের যে কর্মসূচিগুলো ছিল সেখান থেকে তারা তো ধাক্কা সহ্যই করতে পারেনি, তারা অনেক দরিদ্র মানুষ তৈরি হয়েছে, অর্থাৎ দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে গেছে। সেই জন্য সর্বজনীন পূর্ণ জীবনচক্র ভিত্তিক সামাজিক সুরক্ষা বলয় গড়ে তোলা হবে। দ্বিতীয়ত এবং মৌলিক সমস্যা, প্রতিটি পরিবারে কর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে। তাহলে কর্মসংস্থান তৈরি করার জন্য ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ তার একটাই উপায়। আগে বিনিয়োগ স্থবির হয়েছে বা শেষ পর্যায়ে পতিত সরকারের সময় ঋণাত্মক হয়েছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নতুন মডেলে বিনিয়োগ বৃদ্ধি করা, উৎপাদন বৃদ্ধি, তার মাধ্যমে কর্মসংস্থান সৃজন এবং সেটা করলেই স্বাস্থ্য শিক্ষা খাতে ব্যয়ের বরাদ্দ যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে ধারাবাহিকভাবে বাড়ানোর মাধ্যমে 5% নিয়ে যাওয়া। তৃতীয়ত দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমাদের আত্মনির্ভরতা হতে হবে, অর্থাৎ স্বনির্ভরতার দিকে যেতে হবে। যেভাবে পৃথিবীতে অনিশ্চয়তা দেখা দিচ্ছে, সাপ্লাই চেনের ডিসরাপশন হচ্ছে, তার মানে শিল্পায়নের একটা ব্যবস্থা করতে হবে, উৎপাদনমুখী কর্মসংস্থান। সেই ক্ষেত্রে বিনিয়োগ এবং শিল্পায়ন বৃদ্ধি করার জন্য যেগুলো উদ্যোক্তাদের প্রয়োজন কিন্তু কখনোই সরবরাহ করা হয়নি সেই দিকে নজর দেওয়া হবে। সাধারণত উদ্যোক্তারা 5টি বিষয়ের কথা বলে থাকেন এবং প্রতিটি বিষয়ের কর্মসূচি থাকবে এবং সেগুলো বাস্তবায়নযোগ্য কর্মসূচি। বিনিয়োগকারীরা চান যে নীতির ধারাবাহিকতা, অর্থাৎ যেমন উদাহরণস্বরূপ 5 বছরে তারা যাতে পরিকল্পনা করতে পারেন সেই জন্যে
5 বছর ভিত্তিক কর কাঠামো, সেটার ব্যবস্থা থাকবে। দ্বিতীয়ত তারা চান যে একটা ডিরেগুলেশন, অর্থাৎ হচ্ছে যে বিভিন্ন দপ্তরে দপ্তরে তাদেরকে সেখান থেকে তাদের মুক্ত হওয়া, অর্থাৎ ডিরেগুলেশন। তৃতীয়ত তারা চান যে জ্বালানি নিরাপত্তা, কারণ একটা শিল্প কলকারখানা গড়ে তুলতে গেলে সেখানে তো জ্বালানি থাকতে হবে, সেইটার ব্যাপার। চতুর্থ বিষয়, তারা চান যে অর্থায়ন, কারণ প্রলম্বিত মূল্যস্ফীতির কারণে, পতিত সরকারের মূল্যস্ফীতির কারণে যে সুদের হার, আমরা যেহেতু বিশ্বাস করি যে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন জরুরি, এমন একটা উদ্ভাবন ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে যে পুনরুদ্ধার পরিকল্পনার জন্য 60,000 কোটি টাকার ব্যবস্থা করা হয়েছে, যাতে করে বন্ধ কলকারখানা চালু হয়, নতুন কলকারখানা সৃষ্টি হয়। পঞ্চমত, আমরা লক্ষ্য করি যে যে কোনো বিনিয়োগকারী চান যে এটা সুশাসন বজায় থাকে, জবাবদিহিতা থাকে, সেইখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটে, সেই দিকেও কার্যকরী পদক্ষেপ লক্ষ্য করা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনায় 3টি অসুখে আক্রান্ত। প্রথম অসুখ হচ্ছে যে কর পরিহারের সংস্কৃতি, কর অব্যাহতির সংস্কৃতি, কর ফাঁকির সংস্কৃতি। তার মানে ক্যাশলেস সোসাইটির দিকে যাওয়া হবে, ডিজিটাল মাধ্যমে কর যাতে করের দাতাদেরকে হয়রানি না করা হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাজস্ব ব্যবস্থাপনায় পরিবর্তন ঘটাতে হলে অর্থনীতি সংকুচিত হয়েছে, সেখান থেকে সম্প্রসারিত করা হবে, তার জন্যই তো বিনিয়োগ বাড়ানো। তৃতীয় বিষয় যেটি হচ্ছে যে পুরো বার্ষিক উন্নয়ন কর্মসূচিটা ছিলই হচ্ছে যে কিভাবে মেগা প্রজেক্ট করা হবে এবং গিগা পর্যায়ের দুর্নীতি করা হবে, সেখান থেকে বাস্তবায়নের হার বাড়াতে হবে। তার মানে বাস্তবায়ন হার বাড়ানোর জন্যে বা প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে দেখা যেত কি যে বারবার সংশোধন করা হচ্ছে এবং দাম বাড়ানো হচ্ছে, অতি মূল্যায়ন করছে, এবং একই সঙ্গে যেটা করা হতো সেটি হচ্ছে যে এই বাস্তবায়নটা করা হতো জুন মাসে, যে শেষ সময়, যেটাকে জুন সিনড্রোম বলে। সেইখান থেকেও আমরা বাস্তবায়ন কিভাবে বাড়ানো যায়, তার মানে প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে কি ভিত্তিতে প্রকল্প নির্বাচিত হচ্ছে, সেইখানে আমরা ন্যূনতম 4টি ক্রাইটেরিয়ার বা নির্দেশকের কথা চিন্তা করছি, যে এখানে ভ্যালু ফর মানি আছে কিনা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে কিনা, তৃতীয়ত হচ্ছে যে কর্মসংস্থান হবে কিনা, চতুর্থত হচ্ছে যে পরিবেশ রক্ষা করা যাবে কিনা। সেইখানেও একটা বড় রকমের পরিবর্তন ঘটবে এবং এটা পুরোটাই ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে। স্বাস্থ্য শিক্ষা সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হবে। কেন দেওয়া হবে? কারণ স্বাস্থ্য বা শিক্ষা ক্ষেত্রে কোনো মান নেই এবং স্বাস্থ্য ক্ষেত্রে আউট অফ প্যাকেট এক্সপেন্ডিচার অনেক, প্রায় 79% কাছাকাছি। অর্থাৎ স্বাস্থ্য সেবা যে মৌলিক অধিকার, সেখান থেকে আমরা অনেক দূরে আছি। মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবেন, কারণ মুক্তিযুদ্ধের চেতনায় সমতা, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে, অর্থাৎ কল্যাণকর রাষ্ট্র। কল্যাণকর রাষ্ট্রের পদক্ষেপ হিসাবে যেমন একদিকে সর্বজনীন সামাজিক সুরক্ষা বলয় দরকার, একই সঙ্গে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা দরকার, অর্থাৎ তৃণমূলে স্বাস্থ্যকর্মী দরকার, ডাক্তার দরকার। সেই জন্য স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে এবং ডাক্তার বাড়ানো হবে। উপজেলা পর্যায়ে শয্যা সংখ্যা বাড়ানো হবে এবং উপজেলা পর্যায়ে যেহেতু ডিজিজ বার্ডেন পরিবর্তন হয়েছে, সেই জন্য শিশুদের চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বা বাড়ানো হবে, স্ত্রী রোগের চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বা বাড়ানো হবে, এবং ফিজিওথেরাপি বা অন্যান্য ব্যবস্থা করা হবে। কারণ আগে তো দুর্নীতি ছিল, অ্যাম্বুলেন্স ছিল কিন্তু অ্যাম্বুলেন্সের ড্রাইভার নেই, এক্স রে মেশিন আছে, টেকনিশিয়ান নেই, সেইগুলো করবে। জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে করোনারি কেয়ার ইউনিট, কিডনি ডায়ালিসিস ইউনিট বা জটিল স্ত্রীরোগ ব্যবস্থাপনার জন্য চিকিৎসক নিয়োগ করা হবে। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন করা হবে, যেটা সবার চাওয়া কিন্তু কখনোই বাস্তবায়িত হয়নি।
একটা জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবে। শিক্ষাক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে প্রাথমিক শিক্ষা বা মাধ্যমিক শিক্ষায় লার্নিং পভার্টি 51%। তার মানে শিক্ষা ব্যবস্থা না আনন্দময় করছে শিশুদেরকে, বা না আছে ক্রীড়া ব্যবস্থা, না আছে সংস্কৃতি ব্যবস্থা, আবার মাধ্যমিক পর্যায়ে নির্বাচন করার ব্যবস্থা নেই। অর্থাৎ কেউ সাধারণ শিক্ষায় যেতে পারে, কেউ কারিগরি শিক্ষায় যেতে পারে, সেই সুযোগ নেই। তো সেইখানে বহু ভাষা শেখার সুযোগ নেই, তথ্য প্রযুক্তির ব্যবহারের নিশ্চয়তা নেই। আবার অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে যে উদ্ভাবন করবে তার জন্য যে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি কোলাবোরেশন দরকার, অর্থাৎ বিশ্ববিদ্যালয়কে আস্তে আস্তে বদলে গবেষণাধর্মী করা, সেটারও কোনো উদ্যোগ নেই। সেই জন্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে এবং সেক্ষেত্রে অগ্রাধিকার খাত হিসাবে পর্যায়ক্রমে 5% মোট দেশজ উৎপাদনের বরাদ্দ দেওয়া হবে এবং সেগুলো ব্যয় হবে। কারণ এখানে খাতগুলো সুনির্দিষ্ট। আগে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু কখনো ব্যয় করতে পারেনি, কারণ নির্দিষ্ট করা ছিল না, এবং কর্মসূচিগুলো কেন হচ্ছে, কি লক্ষ্যে হচ্ছে, সেগুলো নির্ধারণ করা ছিল। একইভাবে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে অতিবৃষ্টি হয়, আবার বন্যা হয়, পাহাড়ি ঢল হয়, অন্যদিকে শুষ্ক মৌসুমে পানি থাকে না। আমাদের হাওর অঞ্চলে পুরো অব্যবস্থাপনা, দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বেড়েছে। সার্বিক কোনো পানি সম্পদ ব্যবস্থাপনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি গত 17 বছর। অর্থাৎ এখন তিস্তা মহাপরিকল্পনা হবে, পদ্মা ব্যারেজ হবে, হাওর বাওর জলাশয়ের উন্নয়ন হবে এবং সাথে সাথে উপকূলীয় অঞ্চলে যাতে লবণাক্ত হ্রাস পায় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। প্রাণ প্রকৃতি পরিবেশের ব্যাপারে কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি, কারণ এটা তো হচ্ছে যে ভবিষ্যতের জন্য বাসযোগ্য পৃথিবী রাখতে হবে। একদিকে যেমন 25 কোটি বৃক্ষরোপণ করা হবে, 20,000 কিলোমিটার খাল খনন পুনর্খননের কর্মসূচি 5 বছরে করা হবে, তার সাথে সাথে ইলেকট্রিক ভেহিকেল। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী দেশীয় উদ্যোক্তাদেরকে অনুপ্রাণিত করেছেন, তিনি ওই সমস্ত গাড়ি চড়েছেন। তার মানে আমরা বিনিয়োগটাকে উৎপাদনমুখী করছি, অর্থাৎ শিল্পায়নের বড় যাত্রা করা হবে এবং সেই শিল্পায়ন আবার ভবিষ্যতের প্রজন্ম একটা বাসযোগ্য পৃথিবী থাকে। ইলেকট্রিক ভেহিকেলের দিকে যাওয়া হবে। জ্বালানি ক্ষেত্রেও যে নবায়নযোগ্য বিদ্যুতের উৎসের দিকে যেতে হবে। তার মানে প্রাণ প্রকৃতি পরিবেশের মধ্যেও একটা সমন্বয় করে বাসযোগ্য ভবিষ্যতের বংশধরদের জন্য বাসযোগ্য পৃথিবী করে তোলা হবে। আর বিনিয়োগ যদি করতে হয়, বিনিয়োগ করতে গেলে তো জ্বালানি নিরাপত্তা লাগবে এবং সেই ক্ষেত্রেও মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সংস্কার কর্মসূচির কথা চিন্তা করেছেন। যেমন উল্লেখযোগ্যভাবে বলা যায় 5টা বিষয়। প্রথম বিষয় হচ্ছে জ্বালানি ক্ষেত্রে মিক্স করা হবে, জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে দেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে যে মানুষের আয়ের সাথে বিদ্যুৎ বা জ্বালানির যে হার, অর্থাৎ যাতে অ্যাফোর্ডেবল থাকে, দামটা অ্যাফোর্ডেবল থাকে, সেই দিকে যাওয়া হবে। তৃতীয় হচ্ছে যে জ্বালানির, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির পণ্যগুলো যাতে এখানে উৎপাদিত হয়। চতুর্থত খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অনেক কলকারখানার জন্য দরকার হচ্ছে গ্যাস। তার মানে গ্যাসের উত্তোলনের দিকে জোর দেওয়া হবে। সেটা দেশীয় ও সক্ষমতা বাড়ানোর জন্য বাপেক্সকে আরো সক্ষম করা হবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য ইতিমধ্যেই দরপত্র ও আহ্বান করা হয়েছে। সেটা দেশের অভ্যন্তরে হবে এবং সমুদ্রে। তাহলে জ্বালানি নিরাপত্তা না থাকলে তো বিনিয়োগকারী বিনিয়োগ করবে না। অর্থাৎ একদিকে যেমন কল্যাণকর রাষ্ট্রের জন্য যে শিক্ষা ব্যবস্থা দরকার, যে স্বাস্থ্য ব্যবস্থা দরকার, যে সর্বজনীন সামাজিক সুরক্ষা বলয় দরকার, সেটি দরকার হচ্ছে কর্মসংস্থান তৈরি করার জন্য যে বিনিয়োগমুখী
কর্মমুখী উৎপাদন ব্যবস্থা, যেটা আবার অপ্রত্যাশিত বা অনিশ্চয়তা বা সাপ্লাই চেনের এর কারণে বাধাগ্রস্ত না হয়, সেই জন্য শিল্পায়নকে বড় গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং যে সমস্ত বন্ধ কলকারখানা আছে, বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো, সেটা ইক্ষু হোক, সেটা পাট হোক, সেটা বস্ত্র হোক, সেটা কেমিক্যাল হোক বা স্টিল, সবগুলো যে বন্ধ কলকারখানায় আবার নতুন করে প্রণোদনা দিয়ে ব্যক্তি খাতের উদ্যোগে নতুন শিল্পায়ন করা হবে। তার মানে পুরো একটা বড় রকমের শিল্পায়নের করা হবে, যাতে করে অনিশ্চয়তা থাকে না এবং আমাদের একটা আত্মনির্ভরতার, সম্মানের সাথে দাঁড়ানোর একটা অর্থনীতি গড়ে তোলা হবে। আমরা কিন্তু পরিষ্কারভাবে একটা কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি একমত প্রকাশ করেছে যে কর আদায় এবং কর নীতি প্রণয়ন এটাকে আলাদা করা হবে। এখন আমরা বিশ্বের বিভিন্ন দেশের বেস্ট প্র্যাকটিসগুলো দেখছি এবং কিভাবে করলে বাংলাদেশের সাথে যুগোপযোগী কায়দায় কর যে প্রশাসন ব্যবস্থা, অর্থাৎ আদায় ব্যবস্থাপনা এবং নীতি প্রণয়ন, এটা কিন্তু ভাগ করা হবে। এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে কোন পদ্ধতিতে করলে বাংলাদেশের সাথে খাপ খাইবে এবং রাজস্ব আদায় ঠিক মতো হবে, সেই পদ্ধতিটা নিয়ে এখন দেখা হচ্ছে বিভিন্ন দেশের পদ্ধতি এবং তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। না, আমরা তো পরিষ্কারভাবে বলছি যে বিনিয়ন্ত্রণকরণের কোন কোন ভাবে বিনিয়ন্ত্রণ করা হবে, কোথায় কোথায়, এটা পরিষ্কার দিক নির্দেশনা বাজেটে থাকে। আমরা মনে করি যে রপ্তানি ক্ষেত্রে বহুমুখীকরণ করা দরকার এবং স্বল্পোন্নত দেশ থেকে যখন আমরা পুরোমাত্রায় উন্নয়নশীল দেশে যাব, তখন আমাদের প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হবে এবং সেটা করা যায় উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে এবং কৌশলগত উন্নতির মাধ্যমে। সেই জন্য রপ্তানিমুখী সকল শিল্পকে সুযোগ সুবিধা দেওয়া হবে, সম সুযোগ সুবিধা দেওয়া হবে এবং বিশেষ করে অনেকগুলো অগ্রাধিকার খাত নির্ধারণ করা হয়েছে এবং সেই ক্ষেত্রে সেটা ওষুধ শিল্প হয়। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তাদের সাথে বিভিন্ন মতামত নিয়েছেন এবং সেই ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। আমাদের যে চামড়া শিল্প আছে, সেখানেও বড় রকমের পরিবর্তন এর জন্য তাদের সুযোগ সুবিধা দেওয়া হবে। একই সাথে কৃষিজাত এবং কৃষি পণ্য যাতে করে দেশের ন্যায্য মূল্য পায় এবং সাথে সাথে বিদেশে রপ্তানি করা যায়, তার ব্যবস্থা নেওয়া হবে। আইসিটি, ইলেকট্রনিক্স বা খেলনা, এগুলোর ক্ষেত্রেও জায়গাগুলো নির্ধারিত হচ্ছে এবং সেইখানে যাতে প্রসার ঘটে এবং আইসিটি খাত যাতে 10% যায়, সেটার ব্যবস্থা। মূল্যস্ফীতি দুটো কারণে হয়েছে। একটা প্রলম্বিত মূল্যস্ফীতি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংকটের কারণে তেলের দাম বাড়ানো এবং জ্বালানির দাম বাড়ার কারণে যে সমন্বয় করতে হচ্ছে, তার কারণেও একটা মূল্যস্ফীতি ঘটছে। কিন্তু এ কথাও ঠিক যে বাংলাদেশ সরকারকে এখন অতিরিক্ত $3.46 বিলিয়ন অতিরিক্ত ভর্তুকি দিতে হচ্ছে। যদি পুরোটাই জনগণের কাছে দেওয়া হতো, যেহেতু জনবান্ধব সরকার, সেই জন্য সমন্বয়টাও কিন্তু করা হচ্ছে মূল্যস্ফীতি যাতে উস্কে না যায়, আবার অন্যদিকে মূল্যস্ফীতি থেকে পরিত্রাণ পাওয়া যায়, সেই জন্যেই সর্বজনীন সামাজিক সুরক্ষা বলয় তৈরি করা হচ্ছে। যখন অর্থনীতি সম্প্রসারিত হবে,
তখন তো প্রকৃত মজুরি বেড়ে যাবে। এবং এই কথাও সঠিক যে উন্নয়নশীল দেশে যখন উন্নয়নের গতি প্রাপ্ত হয় তার সাথেও কিন্তু একটা মূল্যস্ফীতি থাকে, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে যে 7.5% নিয়ে যাওয়া আগামী বছর, আস্তে আস্তে সহনশীল পর্যায়ে নিয়ে যাওয়া। প্রথম কথা হচ্ছে যে বাংলা মূল্যস্ফীতি যখন জারি থাকে এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ, সেই ক্ষেত্রে দাদা কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে, কিন্তু রাজস্ব নীতির সাথে আর্থিক নীতির, মুদ্রানীতির একটা সমন্বয় সাধন, যেটা অতীতে বলা হয়েছে কিন্তু কখনো হয়নি, সেটার ব্যবস্থা নেওয়া হচ্ছে। যার কারণে একটা 60,000 কোটি টাকার একটা প্যাকেজ পুনরুদ্ধার স্কিম বা রিফাইন্যান্সিং স্কিমের দিকে যাওয়া হয়েছে। সেখানে 41,000 কোটি টাকার মধ্যে যে অধিক তারল্য আছে সেখান থেকে সহায়তা দেওয়া হবে, অর্থাৎ ব্যাংকগুলো উদ্যোক্তাদেরকে বা বন্ধ কলকারখানাকে 5% হারে ঋণ দেবে, যেটা সহনীয় পর্যায়ে। আর ব্যাংকগুলো যে ব্যাংক দেবে সেখানে তারা 3% নিজেরা দেবে, আর 7%, কারণ তারা তো 10% হারে আমানতের কারে যে ব্যাংকের থেকে আসবে, 7% ভর্তুকিটা রাজস্ব ব্যবস্থা থেকে দেওয়া হবে। অর্থাৎ বিনিয়োগকারী বা বন্ধ কলকারখানার মানুষ, উদ্যোক্তারা 5% হারে পাবে। যে ব্যাংকটা নেবে অন্য ব্যাংকের থেকে বড় করবে সে মাত্র 3% দেবে, তার সাথে সে স্প্রেডটা যোগ করবে 5%, 5% উদ্যোক্তা পাবে, বাকি 7% সরকার ভর্তুকি আকারে দেবে। এবং এক্ষেত্রে কোভিডের মতো যেভাবে প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছে যা আর কখনো উদ্ধার হয়নি, সেরকম প্রক্রিয়া হবে না। এমনভাবে প্রণোদন এই রিকভারি প্যাকেজটা করা হবে যাতে করে প্রকৃত উদ্যোক্তাদের কাছে যায়। আমাদের ইশতেহারে পরিষ্কারভাবে বলা হচ্ছে সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়ন, এবং সেই কারণেই আমরা উত্তরাঞ্চলে বিশেষ করে যেমন একদিকে যেমন তিস্তা মহাপরিকল্পনা করা হচ্ছে, একই সঙ্গে বরেন্দ্র যে বহুমুখী প্রকল্প, যে কর্তৃপক্ষ এতদিন ধরে তাদের কোনো কাজ করতে দেওয়া হয়নি, সেখানে আবার গতিশীলতা আনা হবে। অন্যদিকে হাওর বাওর জলাশয়ে যেভাবে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, একইভাবে আমাদের লক্ষ্য হচ্ছে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে সুন্দরবন হোক বা সেখানে যে মাছ আছে বা অন্যান্য সম্পদ, সেখান থেকেও যে জনগণেরকে অর্থনীতি সচল হয়, আবার অন্যদিকে বঙ্গোপসাগরের সুনীল অর্থনীতি ব্যবহার হয়। একই সঙ্গে পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে জরুরি হচ্ছে যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্পকে সামনের দিকে আনা হবে, এবং ওয়ান প্রোডাক্ট ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট এই কর্মসূচির দিকে যাওয়া হবে, যাতে করে গ্রামীণ অর্থনীতিতেও আবার গতি সঞ্চার হয়। মানে পুরো কৌশলটা হচ্ছে সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ, এবং অর্থনীতির গণতন্ত্র, অর্থাৎ সবার অংশগ্রহণ, সবার সমসুযোগ এর মাধ্যমে। এবং এখানে ব্যতিক্রমটা হচ্ছে যে এগুলো কথা না, ইতিমধ্যেই কিন্তু কার্যক্রমগুলো গৃহীত হয়েছে, এবং এগুলোর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, অর্থাৎ তার যে ভিশন গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র, সেদিকেই কিন্তু আমরা যাচ্ছি, এবং তার প্রতিফলন আগামী বাজেটে। আর্থিক খাতে তো যেভাবে লুটপাট হয়েছে, এবং যার কারণে এখন বিভিন্ন হিসাব বিভিন্ন রকমের 5 লাখ থেকে 6 লাখ কোটি টাকার খেলাপি হচ্ছে, এবং এটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই যে খেলাপি ঋণ, এখান থেকে তো মুক্ত করা দরকার, এবং সেই ক্ষেত্রে সম্মিলিত ইসলামী ব্যাংককে কার্যশীল করা হবে।
ক্রিয়াশীল করা হবে। ইতিমধ্যে কিন্তু ব্যবস্থাগুলো নেওয়া শুরু হয়েছে এবং সেখানে আইনেরও সংশোধন করা হবে। তার মানে শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে। একই সঙ্গে মনে রাখতে হবে যে আমাদের কাঠামোগত যে দুর্বলতা, সেটি হচ্ছে যে স্বল্প মেয়াদী আমানত নিয়ে দীর্ঘমেয়াদে যে ঋণ দেওয়া হয় ব্যাংকিং ব্যবস্থা থেকে, এভাবে তো শিল্পায়ন ঘটবে না। আমাদের পুঁজিবাজারের বড় রকমের পরিবর্তন ঘটতে হবে এবং সেই ক্ষেত্রেও বাজেটে দিক নির্দেশনা থাকবে যে কিভাবে আমরা যে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটের দিকে যাব। জনগণের মূল বিষয় কি, যে সংকট থেকে উত্তরণ কে করতে পারে, এবং সেই জন্যেই বিপুল ভাবে বিএনপিকে বিজয় করেছে। কারণ অতীতের ইতিহাস তারা দেখেছে যে কোন দল সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে। 1975 সালে আমরা একটা যুদ্ধপীড়িত অর্থনীতি, বিশাল মূল্যস্ফীতি, দুর্ভিক্ষ আক্রান্ত এবং তেল সংকট হয়েছে। যে কোনো কেতাবি অর্থনীতিবিদ বলতেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বেইল আউট প্যাকেজে যাও অথবা কৃচ্ছতা। তা না করে তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একটা নতুন কৌশল উদ্ভাবন করেছেন, যা বাংলাদেশের সাথে দেশোপযোগী এবং পরবর্তীতে তাই বাংলাদেশের অর্থনীতির প্রাণ হয়েছে। যে ওই সংকটকালে অতিরিক্ত পুঞ্জীবিত হচ্ছিল মধ্যপ্রাচ্যে তেল সংকটের কারণে, মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে। আর বাংলাদেশের ছিল উদ্বৃত্ত শ্রমিক, উদ্বৃত্ত পুঁজি এবং উদ্বৃত্ত শ্রমিকের বিনিময় করেছে, অর্থাৎ ট্রেড করেছে। এবং যেটা এখন বাংলাদেশের অর্থনীতি যখন পতিত সরকার পালিয়ে গেছে, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের শ্বাস দিয়েছে হচ্ছে রেমিটেন্স। একইভাবে যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশের শিল্পায়নের গোড়াপত্তন তিনি করেন, উদ্যোক্তা শ্রেণী তিনি গড়ে তোলেন, অর্থাৎ পোশাক শিল্প তিনি গোড়াপত্তন করেন। ঠিক একই কায়দায় মরহুমা বেগম খালেদা জিয়া এমন একটা অর্থনীতি পেয়েছিলেন যেটা হচ্ছে বৈদেশিক সাহায্য নির্ভর। সেখান থেকে তিনি আত্মনির্ভরতা বা স্বনির্ভরতার দিকে গেছেন। তার সময় সর্বাধিক মানুষ দারিদ্র জাঁতাকল থেকে মুক্ত হয়েছে। তার সময় আমরা বিলিয়ন সব রেকর্ড করেছি, রেমিটেন্সের যেমন বিলিয়ন রেকর্ড অর্জন করেছে এবং আস্তে আস্তে একটা গ্রামীণ অর্থনীতির সঞ্জীবনী ঘটেছে এই রেমিটেন্স। ঠিক একইভাবে পোশাক শিল্প খাত একটা জায়ান্ট হয়েছে, অর্থাৎ তার সময় কিন্তু প্রথম অর্থনীতির একটা যেটাকে বলে কাঠামোগত রূপান্তর বা স্ট্রাকচার চেঞ্জ। আগে মোট দেশজ উৎপাদনে কৃষি 1 নম্বর খাত ছিল, শিল্পায়নের যাত্রা হয়েছে। একইভাবে শিক্ষায় নারী শিক্ষার প্রবর্তন, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এবং স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন। এই যে মানুষ দেখেছে, অর্থাৎ কথা না, সেই জন্যই মানুষ আস্থা রেখেছে এবং তার কারণেই এই নিরঙ্কুশ বিজয়। কারণ নির্বাচনকালীন সময়ে তো ভুল তথ্য অপতথ্যের একটা বড় রকমের বাজার তৈরি করা হয়েছিল, সেগুলোতে জনগণ কর্ণপাত করেনি। কারণ তারা জানে যে কর্মসংস্থান এই সরকার যদি নির্বাচিত হয়, অর্থাৎ বিএনপি যদি নির্বাচিত হয়, তারা কর্মসংস্থান নিশ্চিত করবে। তারা নির্বাচিত হলে কল্যাণ রাষ্ট্রের দিকে যাবে। তারা নির্বাচিত হলে মানবিক, অর্থাৎ মানুষকে কেন্দ্র করে স্বাস্থ্য শিক্ষায় অগ্রাধিকার দিয়ে স্কিল বাংলাদেশ গড়ে তুলবে এবং একই সাথে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে। তারা শিল্পায়নের দিকে যাবে, পানির ব্যবস্থাপনা করবে, প্রাণ প্রকৃতি পরিবেশের ব্যবস্থাপনা করবে, বাসযোগ্য এবং পরবর্তী যে প্রজন্মের জন্য একটা বাসযোগ্য পৃথিবী করে। তার মানে আস্থাটা এবং
আস্থাটা তো হয়েছে পূর্বের রেকর্ডের কারণে, জি স্যার। এবং তারপরে তারা আরো আস্থাবান হচ্ছে, কারণ দেখছে যে সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই ইশতেহারগুলো বাস্তবায়ন করছে এবং লক্ষ্য করছে যে সবার একটা অংশগ্রহণ নিশ্চিত করছে, সব খাতের অংশগ্রহণ নিশ্চিত করছে, সব ধরনের পেশার অংশগ্রহণ নিশ্চিত করছে, একটা সমতা ভিত্তিক সমাজের দিকে যাওয়ার চেষ্টা করছে, বৈষম্য নিরসনের চেষ্টা করছে। কারণ স্বাস্থ্য শিক্ষায় ব্যয় বরাদ্দ বাড়ানো এবং বরাদ্দকৃত ব্যয় সঠিকভাবে ব্যয় হলেই তো বৈষম্য কমবে, এটা তো স্বীকৃত। এই যে সবার জন্য এবং সবার অংশগ্রহণ, এটাই বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে।